কোর্ট থেকে ফিরে নৃত্যলাল হাঁক পাড়ছেন, ও মা, মা। সুহাসিনী রোজ দুপুরে অন্নদা খুড়িকে মহাভারত পড়ে শোনান। আজও হচ্ছিল, এবং তারপরে যেমন হয়ে থাকে। মহাভারত গড়াচ্ছে মেঝের উপর, চোখ বুঁজে নিঃসার দুজনে। অন্নদার সার আছে, চোখ বুঝলেই তার আবার নাক ডাকে। নৃত্যলাল গজর গজর করেন, বুড়ো মানুষটা আতপোড়া হয়ে আসছে, সে হুঁশ কারও নেই। বেশ, কাউকে চাচ্ছি নে। কোথায় আমার মা জননী, কোথায়? সুহাসিনী ধর্মড় করে উঠে বসলেন। কি বলছ? ঘুমোচ্ছে বোধহয় বৌমা। কি দরকার আমায় বলো। নৃত্যলাল আরও রেগে যান। চিরটা কাল তুমি খেটে মরবে, তো এদেশ সেদেশ খুঁজে বউ নিয়ে এলাম কেন ঘরে? ছেলে মানুষকে তাই বলে বুঝি সবসময় তাড়িয়ে নিয়ে বেড়াবে? ঠিক করে হেসে উঠে বললেন, রাতে তেমন ঘুমটুম হয় না বোধহয়। সেও তোমার দোষ। পরের মেয়ে এসেছে, দেখা উচিত তার সুবিধে অসুবিধে। আজ থেকে সন্ধে হলেই তাকে ঘুমোতে হবে, না ঘুমোলে শুনবই না। কিন্তু দিনে ঘুমোনো অত্যন্ত বদ, শরীর মেয়েদের ঢিবি হয়ে দাঁড়ায়। সুহাসিনী হেসে বলেন, তার মানে তাস খেলতে হবে তো তোমার সঙ্গে? নিজের ঘরে গেলেন নৃত্যলাল। সেখান থেকে চিৎকার করে শুনিয়ে শুনিয়ে বলছেন, এমন মা দেখিনে বাপু। ছেলেটা রোদে তেতে পুড়ে এলো, তিনি বেহুঁশ হয়ে আছেন। আমার সেই সেকালের মা বেঁচে থাকলে ছুটে এসে পড়তেন এতক্ষণ। এখনকার মাগুলো পাষাণ। আর মাঝের কোঠায় অলকা ছটফট করছে। কিন্তু প্রতুলের হাত ছাড়াবে কেমন করে? না, থাকো শুয়ে যেমন আছো, হবে না। আড়াই প্রহরে এখন মা জননী, কাজে কর্মে তো মন নেই, মক্কেল ভাগিয়ে কোট পালাতে শুরু করেছেন। অলকা বলে, ছেলে যেমন ধারা কলেজ পালায়। আহ, দিব্যি বেশ ঘুমিয়ে রয়েছ, ঘুমন্ত মানুষ বকবক করে নাকি? অতএব ঘুমিয়েই আছে অলকা। শ্বশুরের কাকুতিতে সাড়া দেবার জো নেই। শ্বশুরটিও নাছোড়বান্দা, সাজ পোশাক ছেড়ে একেবারে দরজায় এসেছেন। উঠে আয় মা, বিকেল হয়ে গেছে, এখনো ঘুম? তোর শাশুড়ি ডাকছে। কি অবাধ্য বউ রে, শাশুড়ির কথা শোনে না। কালকের দুটো ফোঁটা ধরা আছে, আর 3টে হলেই পাঞ্জা। পারবে ওরা আমাদের মা পোয়ের সঙ্গে? ঘা দিচ্ছেন দরজায়, জোরে আরও জোরে। নিতান্তই মারা না গেলে এর পরে পড়ে থাকবার কথা নয়। অলকা জড়িত কণ্ঠে বলে, এসে গেছেন বাবা? আমিও ভাবছি খেলার আধাআধি হয়ে আছে। তাস দিতে লাগুন বাবা, আমি যাচ্ছি। নৃত্যলাল নড়লেন না। কাঁচা কাজের মানুষ তিনি নন, ছেলে মানুষ, তাই ঘুম ধরেছে। ছেড়ে গেলে আবার হয়তো বিছানায় গড়িয়ে পড়বে। তাগাদা দেন, কি হলো রে, আমি দাঁড়িয়ে আছি। সবচেয়ে বড় মুশকিল, খিল খোলা মাত্রই নৃত্যলাল ঢুকে পড়েন যদি ঘরে। যে ব্যস্তবাগীশ লোক, কিছুই বিচিত্র নয়। তা বুদ্ধি রাখে অলকা। পাখির মতো ফুরুত করে বেরিয়ে পড়ে ওদিক থেকে শিকল দিয়ে দিল। খেলার তাড়া রয়েছে, আর সন্দেহেরও কোনো কারণ ঘটেনি। শিকল খুলে ঘরে ঢুকতে যাবেন কেন? হাওয়ায় দরজা খুলে গিয়ে আসামি যে আচমকা নজরে এসে যাবে, সে ভয়ও রইল না। অনেকক্ষণ কেটেছে, খেলা জমেছে ওদের হাসি হল্লায় মালুম হচ্ছে। ঘরের ভিতরে প্রতুল একা একা করে কি? শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে থাকা, সেটা নেহাত মন্দ নয়। কিন্তু 5টা বাজে, কলেজ থেকে ফিরবার সময় হয়ে গেছে। খেলায় যতই মত্ত থাকুন, ছেলে কখন বাড়ি ফিরল সেদিকে বাপের খরদৃষ্টি। দেরির জন্য 20 গণ্ডা জেরায় পড়তে হবে। পাকা উকিলের জেরা, বুকের মধ্যে ঢিপ ঢিপ করে সামনে দাঁড়িয়ে মিথ্যে রচনা করতে। রাগে হাত কামড়াবে না কি করবে এখন? সোহাগী বউ হয়েছেন,
শিকল আটকে রেখে হইচই করে দিব্যি তাস পেটানো হচ্ছে। চা কচুরিও দেদার চলছে, নইলে ফুর্তির অমন জোয়ার বইত না। এদিকে নিরম্বু এক প্রাণী ছটফট করে মরে খাঁচার ইঁদুরের মতো। এই হলো একালের পতিভক্তি। ছেলেরা এই কারণেই বিয়ে করতে চায় না। প্রতুলও করত না, কিছুতেই করত না, যদি না পরম বন্ধু অমলচন্দ্র বন গছাবার জন্য অমন উঠে পড়ে লাগত। আর বাবারও কি হলো, অলকার ঠিক জাদু জানে। এক নজর দেখেই তাকে ঘরে আনবার জন্য ক্ষেপে উঠলেন। সে সময়টা কত খাতির প্রতুলের, আকাশের চাঁদ চাইলেও বোধহয় আঁকশি দিয়ে পেরে দিতেন। বাজিতে বাজনায় পাটনা শহরটা সরগরম করে বউ তো বাড়ির উঠানে নামালো। ব্যাস, কাজ ফুরানোর সঙ্গে সঙ্গে বাপের আবার পুরনো মূর্তি। সংসারের কেউ এখন প্রতুলকে গ্রাহ্য করে না, বাড়ির বউটা পর্যন্ত করে না। চেঁচামেচি বন্ধ, খেলার শেষ তবে এতক্ষণে। তাই প্রদীপ হাতে অন্নদা আসছেন। বাড়িময় বিদ্যুতের আলো, তবু তেলের প্রদীপ জেলে ঘরে ঘরে সন্ধে দেখানো চাই তাঁর। ঝনাত করে শিকল খুলে এ ঘরেও ঢুকলেন। ঘোর হয়েছে, চোখেও একটু কম দেখেন। ঘরে পা দিয়েই হাউমাউ চিৎকার, আমি দিদিমা, আমি আমি। কে শোনে কার কথা? ভর সন্ধ্যায় ভূত দেখেছেন কিংবা চোর। হাতের প্রদীপ পড়ে গেছে, তড়াক করে একেবারে বারান্দার উপর, সেখান থেকে উঠানে। তবু রক্ষা, নৃত্যলাল বৈঠকখানায় চলে গেছেন। সুহাসিনী ছুটে এলেন। কি হলো খুড়িমা? ছেলের দিকে নজর পড়ে আশ্চর্য হয়ে বললেন, তুই কখন এলি কলেজ থেকে? এসেছি। কখন? তা ওই 2-2:30 হবে সেই সময়। দুজন প্রফেসর আসেননি তো, সকাল সকাল ছুটি দিয়ে দিল। সুহাসিনী বলেন, 2টোয় তো দেখলাম পড়ে আছিস বিছানায়। বৌমা বলল দেরিতে আজ কলেজ। তাহলে গেলি কোন সময় আর ফিরলি বা কখন? প্রতুল আমতা আমতা করে বলে, ও তবে বোধহয় যাওয়াই হয়নি মা। তাই হবে, ঘুমিয়ে পড়েছিলাম। সুহাসিনী গম্ভীর হলেন। কাল বললি মাথা টিপটিপ করছে, আজ ঘুমিয়ে পড়লি। উনি যদি টের পান। টের যাতে না পান তাই করো। মাগো, আজকের দিনটা শুধু। কাল থেকে দেখো, ঠিক 10টায় যাব, 5টায় ফিরব। 1 মিনিট এদিক ওদিক নয়। তুমি ঘড়ি ধরে মিলিয়ে নিও। অন্নদা সামলে নিয়েছেন দন্তহীন মাড়িতে হাসি। বললেন, নাত বউ শিকল দিয়ে রেখেছে কেন রে? বিয়ের বছর না যেতে এই বিস্তর ভোগান্তি তোমার কপালে, দাদা ভাই। সুহাসিনী খুব বিরক্ত হয়েছেন প্রতুলের উপর, কিন্তু কাণ্ড কারখানা দেখে গম্ভীর মুখ রাখা দায়। সরে গেলেন তাড়াতাড়ি। পরের বাড়ির মেয়েটা আসার পর এ বাড়িতে কারোর মুখ কালো করার জো নেই। খেতে খেতে নৃত্যলাল মুখ তুলে তাকালেন। এক্সামিন কবে? অবহেলার ভাবে প্রতুল বলে, দেরি আছে। না, নেই দেরি, 1.5 মাস মোটে। অ্যানাটমির প্রফেসর ঘোষের কাছে খবর নিলাম। তুই তো দিব্যি গায়ে ফুঁ দিয়ে বেড়াচ্ছিস, খাওয়ার পরেই অমনি ঘরে ঢুকিস। সেখানে গিয়ে পড়ি। হ্যাঁ, একেবারে শুয়ে পড়িস। আজ থেকে 11টার সিকি মিনিট আগে যদি শুতে গিয়েছিস তোর টের পাবি। পরের মেয়ে এসেছে, তার সামনে গালমন্দ করব না ভেবেছিলাম, তাই কি তুই হতে দিবি হতভাগা? প্রতুল আর চোখে মায়ের দিকে চায়। বিশ্বাসঘাতকতা করে বলে দিলেন নাকি আজকের ব্যাপার? নৃত্যলাল হুঙ্কার দিলেন, হাত চালিয়ে খেয়ে নে, খেয়ে দিয়ে বসতে হবে আবার। নৃত্যলালও বসেন মক্কেলদের কাগজপত্র নিয়ে। তার বৈঠকখানা পড়ার ঘরের পাশেই। সশব্দে পড়ছে প্রতুল। এক্সামিনের পড়াই বটে। শব্দ ধাপে ধাপে তুমুল হয়ে উঠল। ছেলে যেন বাপের উপর শোধ নিচ্ছে। নৃত্যলালের কাজের ভুন্ডুল হয়ে যায়। একবারের জিনিস 5 বার দেখেও মাথায় ঢোকে না।
ছেলের মঙ্গলের জন্য, অথচ মানা করাও চলে না। কুলোতে না পেরে উঠে পড়লেন শেষটা। 11টা, হায় কত দূরে সে এখন! কাঁটা যেন গরুর গাড়ি হয়ে চলছে। যা গতি, রাত ভোর হয়ে যাবে 11টা বাজতে। বাপ উঠে গেছেন, জোরদার পড়ার তত আবশ্যক নেই। মাঝে মাঝে চেঁচিয়ে উঠে জানান দেওয়া, মনোযোগী ছাত্র চালিয়ে যাচ্ছে ঠিকই। দরজার বাইরে এসে ক্ষণে ক্ষণে এদিক ওদিক তাকায়। শীতের রাত্রি, এরই মধ্যে চারিদিক নিশুতি হয়ে উঠেছে। বাবার তো সারাদিন কোর্টে ছুটোছুটি, তারও এতক্ষণে ঘুমিয়ে পড়ে পরিপূর্ণ বিশ্রাম নেওয়া উচিত। পায়ে পায়ে ভিতরে এসে গলা খাঁকারি দিল, তারপর মৃদু কণ্ঠে সাড়া নেয়, কে আছো এদিকে? ওমা। অন্নদা বলেন, এতক্ষণ ছিল তোর মা, এই মাত্র উঠে ঘরে গেল। জল তেষ্টা পেয়েছে দিদিমা। জোয়ান যুবরা উঠতে পারে না। বুড়ো মানুষ দিদিমা তরতর করে নিজেই গিয়ে কলসি থেকে জল গড়াচ্ছেন। এত শীতে তেষ্টা পেল? পায় অমনি, এক্সামিনের পড়া একেই বলে। কিন্তু তুমি কেন কষ্ট করে উঠতে গেলে? আরও তো লোক ছিল। আবার কে? নাত বউ ঘুমিয়ে আছে। প্রতুল চটে উঠল। তাই দেখো আজকালকার আক্কেল বিবেচনা। তুমি শীতের মধ্যে উঠে কাজ করবে আর লেপ মুড়ি দিয়ে কাঠ হয়ে থাকবে বাবার আহ্লাদে পুতুল। অন্নদা বলেন, ওর কি দোষ? কি করবে বলো? শ্বশুরের তাড়া খেয়ে ঘুমোতে হয়। নিজে আজ দাঁড়িয়ে থেকে শুইয়ে দিয়েছে। নতুন এসেছে, ধমক ধামক শুনে ভয় পেয়ে যায়। প্রতুল বলে, কি অন্যায় দেখো বাবার! সন্ধে রাতে শুইয়ে রেখে শরীর একেবারে শেষ করে দেবেন। তিরিক্ষে মেজাজ, কথা বলতে যাবে কে মুখের উপর? এবার অন্নদা হেসে ফেললেন। তুমি তো আছো দাদা ভাই, বাকি রাত জাগিয়ে রেখে শরীর আবার ভালো করে দিও। জলের গেলাস নামিয়ে রেখে নিঃশ্বাস ফেলে প্রতুল ফিরল। ঘুমোনো হচ্ছে, তা আবার দিদিমার বিছানায়। নিজেদের ঘরে একলা শুতে ভয় করে। কি কাপুরুষ মেয়েজাতটা, জগতের কোনো কাজে আসবে না এরা। দাঁড়িয়ে পড়ল। বচসা হচ্ছে বাবা ও মায়ের মধ্যে। এ কিছু নতুন নয়, পৃথিবী শুদ্ধ লোকের হয়ে থাকে। কিন্তু হচ্ছে যেন তাদেরই কথা। কান খাড়া করল। হ্যাঁ, তাই বটে। অন্ধকারে দাঁড়িয়ে পড়ল জানলা ঘেঁষে। তোমার ওই তাড়াহুড়োয় পড়ার আরও ক্ষতি হচ্ছে। উসখুস করে বেড়ায়, মন খুলে দুটো কথা কইতে পারে না বেচারিরা। নৃত্যলাল উদারভাবে বলেন, 3টে বছর হলে এখানকার ডিগ্রিটা হয়ে যায়। বিলেতে গিয়ে ধরো ওই আরও 3-4টে বছর। ফিরে এসে দেদার কথাবার্তা বলুক না, কে মানা করতে যাচ্ছে? বিবেচনা উত্তম বটে। মা রাগ করে বলেন, বিয়ে না দিলেই হতো। মা তুমি এমন ভালো। বাবা উপস্থিত না থাকলে প্রতুল ছুটে এক্ষুনি মায়ের পদধূলি নিয়ে আসত। বিয়ে দিতে গেলে কেন তবে ছেলের? বিয়ে বুঝি ওর জন্যে? মেয়ে নেই বলে দুঃখ করতে গিন্নি। সে মেয়ে হেঁটে এসে ঘর আলো করল, আমি মা জননী পেলাম। সংসার পেয়েছে অন্নপূর্ণা। কমাসে একেবারে শ্রীছাঁদ ফিরে গেছে, দেখছো না? চমৎকার, সবারই বখরা হয়ে গেল। আর সে যে সারাদিন উপোস করে বাসরের মেয়েগুলোর অশেষ লাঞ্ছনা সয়ে বিয়ে করে নিয়ে এলো, তার বেলায় ফকিক্কার, তার কেউ নয় অলকা। হেন অবিচারে মেজাজ ঠিক থাকে না। বইটা সামনে মেলে দেয়াল ঘড়ির দিকে চেয়ে সে গুম হয়ে রইল। তারপর ঘণ্টা মিনিটগুলো কায় ক্লেশে পার করে দিয়ে দুমদম পা ফেলে ঘরে ঢুকে ধপাস করে বিছানায় পড়ল। সে লোকের পাত্তা নেই এখনো। দিদিমার কাছেই রাগটুকু কাটানো হবে মনে হচ্ছে। বেশ, চাই নে কাউকে। উঠে আলো নিভিয়ে আবার সে শুয়ে পড়ল। ক্ষণক পরে অন্ধকারে মাদকতাময় মৃদু সৌরভ, চুড়ির ঝিনিমিনি।
তারপরে গায়ের উপরে এলিয়ে পড়ে পদ্মফুলের মতো কোমল দুখানা হাতে প্রতুলের গাল দুটো চেপে ধরে যেন জোর করে কথার জবাব আদায় করছে। ঘুমোলে? প্রতুল ক্ষেপে ওঠে। না, ঘুমোবো না, সারা রাত্রির জেগে ধ্যান করব। কটা বেজেছে? 11টা। গড়গড় করতে করতে উঠে প্রতুল সুইচ টিপল। টেবিল থেকে হাতঘড়িটা অলকার সামনে ধরে। কটা? ওই তো বললাম, 7 মিনিট হয়েছে 11টা বেজে গিয়ে। 7-7টা মিনিট কে দেয় আমাকে? লোকে অমন 2-10 মিনিট হাতে নিয়ে আসে। 20 বছর অবধি নির্ঝঞ্ঝাটে এত ঘুমিয়ে এলে তবু আর স্বাদ মিটল না। ঘড়ি দেখে দেখে ওদিকে আমি অজ্ঞান, তাতে কার কি যায় আসে? অলকা মুখ ভার করে বলে, আর তোমাকে ঘড়ি দেখতে হবে না, চলে যাচ্ছি, পাটনায় পাঠিয়ে দেবেন আমায়। চকিতে তাকালো তার দিকে প্রতুল। বকুনি খাওয়ার শোধ নিচ্ছে না তো এইসব সাংঘাতিক কথা বানিয়ে বলে? ও মেয়ে সব পারে। দৃষ্টির সামনে অলকা থতমত খেয়ে যায়। কষ্টও হয় বোধ করি। বলে, হ্যাঁ হয়েছিল সেই কথা, তোমার গা ছুঁয়ে বলছি। মা বলছিলেন বাবাকে সেই তাস খেলার সময়। মা তুমি এমন মমতাময়ী সকলের মা, আর প্রতুলের বেলায় এ কোন পাষাণী মা? অলকা বলে, কথা ঠিকই, রাত দিন আমরা গুরুজনদের ফাঁকি দেওয়ার তালে থাকি, ওতে পড়াশুনোর ক্ষতি হয়। মা তাই বলতে যাচ্ছিলেন বৌমা দিন কয়েক না হয় পাটনায় ঘুরে আসুক। তা বাবা মোটে কানেই নিলেন না, না না করে উঠলেন। প্রতুল প্রীত হয়ে বলে, বাবা আমার বড় ভালো। আমি চলে গেলে যে বাড়ি অন্ধকার। দেমাকের হাসি চিকচিক করে উঠল অলকার চোখে মুখে। বলে, কদর বুঝলে না তো মশাই, কথায় কথায় তাই বকুনি দাও। প্রতুল গম্ভীর হয়ে ভাবছিল, তারপর বলে, মা ঠিকই বলেছেন, যাওয়াই উচিত তোমার। কষ্ট করে বিয়ে করে আনলাম, এখন তুমি সকলের সব হলে আমার ছিটে ফোঁটাও নাও। হোক অন্ধকার, একা আমি কেন, বাড়ি শুদ্ধ সকলে মিলে জব্দ হন। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, ও কি ভুলই করেছি। নিজের পায়ে না দাঁড়িয়ে যে বিয়ে করে সে হলো আস্ত গাধা। 3টে বছর পরে ডাক্তারিটা পাশ করে ধরো কাজ নিয়ে গেলাম মফস্বলের এক ছোট্ট হাসপাতালে। নিরিবিলি একটুকু বাসা, সামনে ফুল বাগিচা। অলকা বলে, ফলের বাগানও থাকবে, আম জাম পেয়ারা লিচু। আমাদের পাটনার বাগান দেখনি তুমি? বাগানের ফল না হলে খেয়ে সুখ। প্রতুলের আপত্তি নেই, বাগানে বেশ ছায়া ছায়াও হয়। রাত্রির বেলায় টুকরো টুকরো জ্যোৎস্না তালপাতার ফাঁক দিয়ে ফুল বাগিচায় এসে পড়ে। তার উপর বাতাস হলে তো কথাই নেই। আমার তো মনে হয় ঢালা জ্যোৎস্নার চেয়ে কুচি কুচি কাঁপা কাঁপা জ্যোৎস্না অনেক ভালো, কি বলো? অলকা উৎসাহিত হয়ে বলে, আর নদীও চাই, পাটনার ছাদ থেকে গঙ্গা দেখা যায়। অত বড় নয়, কিন্তু সরু ছিমছাম শ্যামলা মতন। নদী না থাকলে আমার মোটেই ভালো লাগে না। প্রতুল আশ্চর্য হয়ে বলে, বাহ রে, তুমি কোথায় সে জায়গায়? অলকা অভিমান করে বলে, আমায় বাদ দিয়ে তোমার বাসা, আমি এখানে পড়ে থাকবো বুঝি? বেশ। প্রতুল বলে, ডাক্তার হলাম, চাকরি নিয়ে তারপর তো গেলাম নতুন বাসায়। সে অন্তত আরও 3 বছর পরের কথা। ততদিন পড়ে থাকবে বুঝি তুমি? যা ছুটোছুটি লাগিয়েছিল চরকডাঙ্গার চৌধুরীরা। নতুন বাসায় উঠে খোঁজ খবর নিয়ে হয়তো দেখতাম চৌধুরী বাড়ির ছোট বউ অলকা দেবী 2 সন্তানের জননী, ট্যাম হ্যাঁ করছে ডাইনে বাঁয়ে। সব্যসাচী রূপে 2 হাতে সমান বেগে কিলচর ঝাড়ছেন। অলকা হেসে বলে, যে চর তুমি লাগিয়েছিলে রাত দিন সে তককে তককে থাকত, তার চোখ এড়িয়ে কিছু করবার জো ছিল চৌধুরীদের? প্রতুল গদগদ হয়ে বলে, অমলের কাছে আমি জীবনভর ঋণী হয়ে আছি। সে যেমন ভালো লোক, তার বোনটাও যদি সেই রকম ভালো হতো। অমলও পড়ে বোর্ডিংয়ে থেকে। 2 দিন পরে সে এসে উপস্থিত। কর্তাগিন্নির মধ্যে তখনও গোলমাল চলছে। সাব্যস্ত হয়নি অলকাকে নিয়ে যাবার জন্য পাটনায় লেখা হবে কিনা। বৈঠকখানায় ঠাসা মক্কেল নৃত্যলাল কাজ করছিলেন।
এসো বাবা, বেয়াই বেয়ানের চিঠিপত্র পেয়েছ? আছেন সকলে ভালো? শুষ্ক মুখে অমল বলে, আজ্ঞে হ্যাঁ, কিন্তু মার শরীরটা মোটেই ভালো যাচ্ছে না। হার্ট দুর্বল, উপর নিচে করতে বুক ধড়ফড় করে। চেঞ্জে চলে যাচ্ছেন শিগগির। আমাকে লিখেছেন অলকাকে নিয়ে যেতে। বেশি নয়, ৮-১০ দিন থাকবে মাত্র। আমি আবার পৌঁছে দিয়ে যাব। অসুখ বিসুখে মন দুর্বল হয়ে পড়ে কিনা, তাছাড়া বাইরে চলে যাচ্ছেন। অনেক করে তাই লিখেছেন, কটা দিনের জন্য একটু চোখের দেখা দেখে যাওয়া, এই আর কি। নৃত্যলাল গম্ভীর হয়ে শুনছিলেন। বললেন, আচ্ছা, ভিতরে যাও তুমি, হাতের কাজটা সেরে যাচ্ছি, গিয়ে শুনব। বেশি দেরি হল না, মক্কেলদের বসিয়ে রেখে চলে এলেন। অমল ইতিমধ্যে বাড়ির মধ্যে জমিয়ে ফেলেছে। সুহাসিনী এক কথায় রাজি। সত্যিই তো, মা মেয়েকে দেখতে চেয়েছেন, এতে আপত্তি করা যায় কোন মুখে? নৃত্যলাল তখন শেষ ভরসাস্থল অলকাকে জিজ্ঞাসা করেন, তোর মতামতটা শুনি, যাবি? অলকা ঘাড় নেড়ে বলে, হ্যাঁ। অমল বলে, যদি অনুমতি করেন এই 11টার ট্রেনেই। মোটেই এখন কলেজ কামাই করার জো নেই। শনিবার আছে আজ, সরস্বতী পুজোও পড়ে গেছে সেই সঙ্গে। পৌঁছে দিয়ে কালই আবার ফিরে আসব। নৃত্যলাল বলেন, ঘোড়ায় জিন দিয়ে এলে কেন হবে বাবা? মেয়েদের যাওয়া 2 ঘন্টার মধ্যে গোছগাছ হয় কখনো? শনিবার হলে সুবিধে হয়। বেশ তো, 7 দিন পরেও তো আবার শনিবার আসছে। সুহাসিনী রাগ করে ওঠেন, তোমার যেমন কথা, মায়ের অসুখ, বাছার আমার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, যাচ্ছে কদিনের জন্যই বা, 1 পাঁজা জিনিসপত্র নেবে কি করতে? তোমরা ভাই বোন চান করে যা হোক 2টো মুখে দিয়ে নাও দিকি, জিনিসপত্র আমি গুছিয়ে দিচ্ছি। যাবার সময় অলকা বলে, তাস খেলা যেন বন্ধ না হয় বাবা, ও বাড়ির রেখাকে ডেকে নেবেন, 4 জন হয়ে যাবে। নৃত্যলাল বিরক্ত কণ্ঠে বলেন, রেখা আবার খেলতে জানে নাকি? ভালো খেলে, আমার চেয়ে অনেক ভালো। 7-8টা দিন তো বাবা, কোনো রকমে কাটিয়ে নেবেন। আমি বাইরের কারুর সঙ্গে খেলি নে। শ্বশুর শাশুড়িকে প্রণাম করে অলকা ট্যাক্সিতে উঠল। প্রতুলও যাচ্ছে, হাওড়া স্টেশনে গাড়িতে তুলে দিয়ে আসবে। শ্যামবাজার অঞ্চলে একটা হোটেলের সামনে ট্যাক্সি থামল। প্রতুল বলে, নামো। অলকা অবাক হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এ কোথায়? সেই যে কথা হয়েছিল, মনে নেই, নিরালা একটুকু বাসা। অমল দেখা গেল হি হি করে হাসছে। অলকা জিজ্ঞাসা করে, হলো কি মেজদা, পাটনায় যাওয়া হবে না? অমল বলে, কি দরকার, মা দিব্যি আছেন। চেঞ্জে যাবার কথা আছে বটে, সে এখন নয়, বসেক মাসে। তার এখনো 3-4 মাস বাকি। ধরে নে পাটনায় উঠলি, দিন আষ্টেক পরে আবার তোর শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে আসব। অলকা বলে, কি সর্বনাশ, ডাহা মিথ্যে কথা বলে নিয়ে এসেছ? অমল বলে, ইচ্ছে করে কি বলেছি? ওই দুরাচার মিথ্যুক বানিয়েছে আমায়। বাসা করে দিন কতক একা একা থাকবে, হোটেলে রুম ভাড়া করে তারপর আমার কাছে গিয়ে পড়ল। সেই স্কুল থেকে একসঙ্গে পড়েছি, কোনোদিন ওর হাত এড়াতে পারিনি, আজকেও পারলাম না। প্রতুল ইতিমধ্যে মুটের মাথায় মালপত্র চাপিয়ে ঢুকে পড়েছে। অমল বলে, রাস্তায় দাঁড়িয়ে নয়, ভিতরে চলে যা, কার আবার নজরে পড়ে যাবি। তোরা এখন ফেরারি আসামির সামিল। তেতলার এক প্রান্তে 2 সিটের কুঠুরি। ঘরে ঢুকে অলকা ঘাড় কাত করে দেখে নিল তার নতুন সংসার। সুটকেসটা সরিয়ে কোণের দিকে রাখল, তোষক চাদর পেতে ফেলল খাটের উপর। প্রতুল হাত পা মেলে বিছানায় গড়িয়ে পড়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আহ, কি সুন্দর বাসা আমাদের। বন্ধ দরজায় টোকা। ধর্মর করে অলকা উঠে বসে, আঁচল তুলে মাথার উপর দেয়। নিরালা বাসা হলো তবে আর কোথায়, একটুখানি শোয়া বসার জো নেই মানুষের উৎপাতে। মানুষগুলো যেন মুখিয়ে থাকে। হোটেলের চাকর ডাকছে, বাবু।
বাবুটির উঠবার গতিক নেই। ডাক শুনে তিনি আরও চোখ বুজে পড়লেন। অলকা দরজা খুলে দিয়ে বলে, কি রে? খেতে যাবার জন্য ডাক এসেছে, আর সমস্ত লোকের হয়ে গেছে, এরাই শুধু বাকি। কামরা অবধি তাই চলে এসেছে। অলকা বলে, খেয়ে এসেছি আমরা, এবেলা খাবো না। প্রতুল তড়াক করে বিছানার উপর উঠে বসল। না হে, এক কথায় জবাব দেওয়া ঠিক নয়। তুই বাপু একজনের মতো খাবার দিয়ে যা, তাই বাঁটোয়ারা করে নেওয়া যাবে। আর অমল ওই যে ফেরারি আসামি বলে ভয় ধরিয়ে দিয়ে গেছে, সেটা আনাগোনা করছে অলকার মনের মধ্যে। বলল, এখন বলে নয়, দুবেলাই ঘরে খাবার দিয়ে যাবি, ডাইনিং রুমে গিয়ে খেতে পারবো না। ঘরে খাবার দেওয়ার নিয়ম নেই দিদিমণি, এক যদি বেশি রকমের অসুখ বিসুখ হয়। হেসে উঠে প্রতুল বলে, অসুখই তো রে, অতি সাংঘাতিক অসুখ, আমাদের দুজনেরই। দেখছিস নে, নড়ে বসবার তাকত নেই। তোর একটু কষ্ট, তা ঘাবড়াস নে, তার ব্যবস্থাও হয়ে যাবে। ঠিক হলো তাই। অলকার আবার এক চিন্তা, অসুখ হলে তো সাবু বার্লি দেয়, যদি তাই নিয়ে আসে এক বাটি। প্রতুল বলে, কটা অসুখের খবর রাখো জাদু, আমরা তাবৎ তাবৎ অসুখের নাম ধাম কুলশিলের ফেরিস্তি মুখস্থ করি। এমন অসুখও আছে, খাওয়া দুনো তেদুনো বাড়িয়ে দিতে হয়। এই যে আমাদের, এও তো এক রকমের অসুখ, ফার্মাকোপিয়ায় যদিও দাওয়াই বাতলে দেয়নি। পরম আলস্যে আবার সে গড়িয়ে পড়ে। দিন কটা ভালোই যাবে পাটনায় তোমার এই বাপের বাড়িতে। আমার কিছু টানা পড়েন আছে অবশ্যই, দিনে দুবার রাত্রে দুবার আসা যাওয়া, কিন্তু তুমি একেবারে রাজরাজেশ্বরী, দিন রাত গদিয়ান হয়ে থাকবে, সিঁড়িতে পা ঠাকাতে হবে না কোনো বাবদে। যেতে কি মন চায়, কিন্তু আর দেরি করা ঠিক হবে না। হাওড়া স্টেশনে গাড়িতে তুলে দেওয়া, গাড়ি অবশ্য প্রায় দেরি করে ছাড়ে আজকাল, তবু মোটের উপর একটা হিসাব আছে তো। ঘড়ি দেখে প্রতুল বলে, যাই এবারে, কেমন? রাত্রিরে আসছি, একটু নিশুতি হয়ে গেলে তারপর, এই ধরো 10টা সাড়ে 10টা। শেষ রাত্রে আবার গিয়ে শুয়ে পড়তে হবে বাড়ির সকলের ওঠবার আগে। দিন মানেও এই রকম, কেবল মাঝের সময়টুকু তুমি একা একা থাকবে। অলকা আঁতকে ওঠে, ওরে বাবা, একা? এমন কাপুরুষ, হোটেলে মানুষ গিজগিজ করছে, আর অমলও আসবে মাঝে মাঝে। তাড়া খেয়ে অলকা আর কিছু বলে না, তা বলে ভয়ে ঘুচেনি, মুখ শুকনো করে রয়েছে। প্রতুল বলে, দরজা বন্ধ করে থেকো বরঞ্চ, বইটই পড়ো, রাত্রে আসবার সময় 2-1টা বই হাতে করে আনব। অলকা জানালার বাইরের দিকে চেয়ে দু হাতে জোর করে তার মুখখানা একেবারে সামনাসামনি এনে কাতর হয়ে প্রতুল বলে, হাসো, মাঝের এই 5-6 ঘন্টা আমাকেও তো একলা কাটাতে হবে। হাসি মুখ না দেখে গেলে থাকবো কেমন করে? বেরুচ্ছে প্রতুল। ফটকের কাছে ভারী গোঁফওয়ালা এক ভদ্রলোক বললেন, ছুটছেন মশাই, ডাক্তারের কাছে বুঝি? প্রতুল অবাক হয়ে তাকালো। তিনি পরিচয় দিচ্ছেন, আপনার পাশের ঘরেই আছি, পাকিস্তান থেকে এসেছি, সৃষ্টিধর কর আমার নাম। মাসখানেক হতে চলল, তা মশাই একটা বাসা খুঁজে পাইনে। আপনার বাড়ি কোথায়? ফস করে সত্যি কথাটা বেরিয়ে যায়, ভবানীপুর। বলেই বেকুব। ভদ্রলোক অতিশয় সদালাপী, সহজে ছাড়বার পাত্র নন। আত্মীয়ের ভাবে গদগদ কণ্ঠে বলেন, অসুখের কথা বলছিলেন কিনা চাকরটাকে? কি অসুখ? তখন মালুম হলো প্রতুলের। তর্কের মধ্যে না গিয়ে জবাব দেয়, কি অসুখ ডাক্তার জানে, আমি তার কি বলবো। সৃষ্টিধর বলেন, না তাই বলছিলাম, ভবানীপুরে বাড়ি থাকতে শ্যামবাজারে হোটেলে উঠতে হলো কিনা। কথার ধরনটা ভালো নয়। প্রতুল বলল, বাড়ি থেকে চিকিৎসার সুবিধে হয় না, ডাক্তারও থাকেন এদিকটায়। আর কথা না বাড়িয়ে হন করে সে চলল। ঠিক যে সৃষ্টিধরের ভয়ে তা নয়, নৃত্যলালেরও কোর্ট থেকে ফেরার সময় হয়ে এলো। না, যেমন ভাবা গিয়েছিল তা নয়, বেশ হাসি খুশি অলকা। হোটেলের জীবন 2 দিনেই রপ্ত করে নিয়েছে। প্রতুলকে সেই এখন শুনিয়ে শুনিয়ে বলছে, এত লোক গিজগিজ করছে, ভয় আবার কিসে,
দুয়োর বন্ধ করে থাকতে যে বলে সেই মানুষ হলো কাপুরুষ। এ জীবনের স্বাদ জানতো না তারা আগে। দুজনে মুখের কাছে মুখ নিয়ে কথা বলে, কথা নয় গানের গুঞ্জন। এত কথা কিসের রে বাপু? কথার শেষও নেই, মানেও হয় না। কথার মাঝে অলকার ঘাড়দোলানি, হীরের দুলের ঝিলিক দেওয়া, খিলখিল করে হেসে ওঠা ক্ষণে। আরও যদি প্রতুল পাশ করে পুরোপুরি ডাক্তার হয়ে সত্যি সত্যি কোনো গ্রামের নিভৃত কোয়ার্টারে বসতে পারত, উহ, ভাবতে মন দেহ রোমাঞ্চিত হয়ে ওঠে। অলকা বলে, ছাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, পাশের ঘরে ওরা পাকিস্তান থেকে এসেছেন। গিন্নিটি ভারী মিশুকে, টেনে ওদের ঘরে নিয়ে গিয়ে বসালেন। পান খাইনে, তা জোর করে মুখের মধ্যে গুঁজে দিলেন এক খিলি। বাসা খুঁজে খুঁজে হয়রান, স্বামী স্ত্রী আর একটা বাচ্চা ছেলে। কোনো রকম ঝামেলা নেই। আমাদের পদ্মপুকুরের বাড়িটা তো খালি পড়ে আছে, বাবাকে বলে দিয়ে দেব খান দুয়েক ঘর। প্রতুল ব্যস্ত হয়ে ওঠে, সেসব বলাটলা হয়ে গেছে? অলকা বলে, তা বলতে যাব কেন, বোকা নাকি? কত আলাপ পরিচয় করলেন। ওর নাম তরলা, আমি কিন্তু নামটা বলিনি। বললাম পাটনায় বাড়ি, কলকাতা দেখতে এসেছি হপ্তাখানেকের জন্য। কেমন বানিয়ে বানিয়ে বলতে পারি দেখো। এই সেরেছে, আমি যে বললাম বাড়ি ভবানীপুর। অলকা হেসে উঠে হাততালি দেয়। কি বোকা রে, মেজদার কথা মনে নেই? ফেরারি আসামি আমরা, খাঁটি কথা বলতে আছে। বাড়ির নম্বরও বলে ফেলেছ বোধহয়। আর ওদিকে সুহাসিনীও বড় খুশি, কর্তার কাছে দেমাক করেন। কি বলেছিলাম, বৌমা যাবার পর লেখাপড়ায় ছেলের কিরকম মন হয়েছে দেখো। সব কথা তোমায় বলতাম না? আগে তো নানান ছুতোয় কলেজ কামাই, এখন 10টার সময় খেয়ে দিয়ে বইয়ের গাদা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। 10 মিনিট আগে হবে তো পরে নয়। ছেলের সুবুদ্ধিতে নৃত্যলালের খুশি হওয়া উচিত, তবু মন খুলে সমর্থন করতে পারেন না। তা বললে হবে কেন গিন্নি? বৌমা কি কলেজের পথ আটকে দাঁড়িয়ে থাকত? কড়া নজর থাকলে বাপ বাপ বলে কলেজে যেতে দিশা পেত না। তা দুপুরটা তুমি পড়ে পড়ে ঘুমোবে আর আমি কোর্টে মক্কেল তাড়িয়ে বেড়াবো, হবেই তো ওই রকম। নিজেদের কিছু নয়, দোষ দিচ্ছ এখন পরের মেয়ের। অভিনিবেশ দিবাভাগে শুধু নয়, রাত্রিবেলাতেও। এ বাড়িতে সন্ধ্যার পরেই খাওয়ার রেওয়াজ। খাওয়ার পরে প্রতুল বাইরে এক তিল সময় কাটায় না। অলকা ভয় পাবে, তাই মরার হাড়গোড় বাইরের ঘরে ছিল, সমস্ত শোবার ঘরে নিয়ে তুলেছে। বই খাতাপত্র সেখানে। খেয়ে দিয়ে সে ঘরে গিয়ে ঢোকে। নৃত্যলাল তবু খুঁতখুঁত করেন, দুয়োর জানলায় এটে সেটে কেন দেয় বলো দেখি। সুহাসিনী বলেন, শীতকাল কি না, ও আমার বড় শীতকাতুরে, লেপের মধ্যে হাত পা ঢুকিয়ে আরাম করে পড়ে। আরাম করে পড়ে, ঘুমিয়ে পড়ে না, ঠিক জানো? একটা জরুরি মামলার ব্যাপারে সেদিন রাত বেশি হয়ে গেল। বিলাতে নজির ঘাঁটছেন, ইংরেজি ভাষার অনেক মারপ্যাঁচ। একটা কথায় 20 রকম মানে দাঁড় করানো যায়। ঠিক কোন জিনিসটা বোঝাচ্ছে এখানে নৃত্যলাল ভাবতে ভাবতে দিশা করতে পারেন না। বাইরে এলেন, জ্যোৎস্না ফুটফুট করছে। ঘরের ভিতর কাজের মধ্যে এসব বোঝা যায় না। প্রতুলের ঘরের সামনে গিয়ে ডাকেন, এই শুনতে পাচ্ছিস? ভালো ডিকশনারি কি আছে তোর কাছে? একটা কথার মানে আটকে যাচ্ছে। সাড়া নেই। এই রকম পড়া পড়ছে বটে, তারই দেমাকে সুহাসিনী বাঁচেন না। দরজায় ধাক্কা দিচ্ছেন। তারপর ঠাহর হলো বাইরে থেকে শিকল দেওয়া। গেল কোথায় তাহলে? কি হলো? ঘরে গিয়ে বসলেন। অনেকক্ষণ বসে রইলেন, দেখা নেই। চতুর্দিকে ঘুরে ফিরে দেখে এলেন, ঠিকই আছে, সদর দরজা বন্ধ। রাত থাকতে প্রতুল যথারীতি পাঁচিল টপকে এলো। ঘরে ঢুকতে গিয়ে দেখে শিকল খোলা। বুকের মধ্যে কেঁপে ওঠে। খুলল কে শিকল? তার বিছানায় লেপ মুড়ি দিয়ে অঘরী নিদ্রা দিচ্ছে। সর্বনাশ! নৃত্যলাল অপেক্ষা করতে করতে শুয়ে পড়েছেন ওইখানে, তারপরে ঘুম। বাপের মুখোমুখি না পড়ে প্রতুল বাইরের ঘরে গিয়ে বই নিয়ে বসল, আর মনে মনে নানা রকম কৈফিয়ত ভাঁজছে।
নৃত্যলাল উঠে তারপর বৈঠকখানায় এলেন তো সুরুত করে সে ভিতরে চলে গেল। বাপে ছেলের লুকোচুরি খেলা চলছে যেন। নৃত্যলাল এ সম্বন্ধে কোনো কথা বলেননি কাউকে। সুহাসিনী অন্নদা কেউ কিচ্ছু জানেন না। প্রতুলের ভয় আরও বেড়ে যায়। দুরন্ত অভিমানে চোখে জল আসবার মতো। বাবা, তুমি কি ভেবে বসে আছো? তোমাদের হাকিমরা অতি ঘৃণ্য আসামিরও জবাব জেনে নেয়, আর আমাকে ডেকে একটা মুখের কথা জিজ্ঞাসা করলে না? নৃত্যলাল কোর্টে চলে গেলেন এবং রোজ যেমন কলেজে যায় প্রতুলও বেরুল। সোজা একেবারে অমলের হোস্টেলে। সে নেই, কোনোদিন থাকে না এমন সময় জানা আছে প্রতুলের। কিন্তু ওই কাণ্ডের পর বাপের চোখের উপর দিয়ে সকালবেলা বেরিয়ে আসে কেমন করে। ফিরবে কখন অমল তার কোনো ঠিকঠাক নেই। আচ্ছা, রইলাম বসে। সৃষ্টিধর দুপুরবেলাটা টো করে বেড়ান, আজকে ঘরে আছেন। তরলা বলছিলেন ছেলেটার অসুখ সেই জন্যে নাকি। দুজনে যেন বচসাও বেঁধে গেছে। অলকার মজা লাগে, স্বামী স্ত্রী হলেই কি এই? তাদের এখনো এদিন আসেনি, কিন্তু আসবে ঠিক, বিয়েটা কিছু বাসি হয়ে গেলে। প্রতুলের আসার সময় হয়ে গেছে, আসে না কেন আজ এখনো? একা একা বই পড়তে ভালো লাগে না। তা এক কাজ হলো অবশ্যই, লুকিয়ে লুকিয়ে ওদের ঝগড়া শোনা। কথাগুলো মুখস্থ করে নিতে হবে, ঝাড়তে হবে প্রতুল এলে তার উপর। সেই কতক্ষণ থেকে তোমার পথ চেয়ে তাকিয়ে আছি, কথা বলবো না তো একটাও কথা না। কান পেতে শোনেন কি বলছেন ওরা। সর্বনাশ, তাদের কথাই যে। ছেলেটার কি একটু ইনফ্লুয়েঞ্জার মতন হয়েছে, সৃষ্টিধর তাই নিয়ে তিলকে তাল করছেন। কেন যাও ও ঘরে তুমি? কিসে কি হলো কে জানে। দেশঘর ছেড়ে এই তো পথে পথে বেড়াচ্ছি, এর উপর যক্ষার ছোঁয়াচ যদি কুড়িয়ে নিয়ে এসো। সভয়ে তরলা বলেন, যক্ষা? কার কার যক্ষা? ওই যে বউটা, যার সঙ্গে গলায় গলায় ভাব তোমার। তরলা বলেন, কি বলছো? গোলগাল কেমন সুন্দর চেহারা, তার যক্ষা হতে যাবে কেন? ও রোগের লক্ষণই এই, বাইরে নাদুস নুদুস, ভিতরটা ঝাঁঝরা। ভবানীপুরে বাড়ি, তা বাড়ির লোকে দূর করে দিলে শেষটাই হোটেলে এনে তুলতে হয়েছে। তরলা প্রতিবাদ করেন, বাড়ি তো পাটনায়, বউ আমায় নিজে বলেছে। সৃষ্টিধর বলেন, বোঝো তাহলে, স্বামী বলে ভবানীপুরে বাড়ি, বউ বলে পাটনায়। পাপ না থাকলে ঢাকাঢাকি করতে যাবে কেন? কলকাতায় শহর দেখতে এসেছে নাকি পাটনা থেকে? আমি তাতে বললাম, ঘর থেকে তো এক লহমাও বেরো না ভাই, জানলা দিয়েই শহর দেখছো নাকি? সৃষ্টিধর বলেন, তাকত আছে বেরোবার? হাঁটাহাঁটি করলেই তো মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোবে, ও ব্যাধির এই নিয়ম। অলকার সর্বাঙ্গ হিম হয়ে যায়। প্রতুল বলেছে এই কথা? সত্যি নাকি তার এই অবস্থা? টিবি রোগের প্রধান লক্ষণই শোনা আছে, রোগী নিজে কিছু সন্দেহ করে না, সে ভাবে চমৎকার স্বাস্থ্য তার। বিকালের দিকে ছেলের জ্বর বাড়ল। সৃষ্টিধর ক্ষেপে গেছেন, যত অপরাধ যেন অলকার। ভীষণ চেঁচামেচি লাগিয়েছেন, বিষ ছড়ানো হচ্ছে হোটেলে অধিষ্ঠান করে। নিজে তো যাবেই, সাথে সঙ্গে আরও ২-৫টাকে যদি সাপটানো যায়। তরলা সামলাবার চেষ্টা করছেন। আহ, হচ্ছে কি বলতো? আমি বলছি মিথ্যে সন্দেহ তোমার। রোগ পীড়া কিছু নয়, ভদ্রলোক ঠাট্টা করেছেন তোমার কাছে, কিংবা অন্য কিছু হতে পারে। বলো কি তাহলে? ইনি একরকম বলেন, উনি অন্যরকম। ডাকাতির আসামি নাকি ইলোপমেন্ট, স্বামী স্ত্রী সেজে লুকিয়ে রয়েছে? পাজির পাঝাড়া হলো ওই ম্যানেজারটা, টাকার লোভে পা পেনে ঢুকিয়েছে। হোটেলে কত ভালো ভালো মানুষ আসে, মেয়ে নিয়েও আছে কতজনা। দূর করে দেব আজকেই ওদের। ম্যানেজার না শোনে আমরা নিজেরাই ভিত করব, উপরে নিচে জন ৫০ তো হব। এ সমস্ত যে শুনবে সেই ক্ষেপে যাবে। অলকা আর দাঁড়াতে পারে না, ফিরে এসে ধপাস করে বসে পড়ল। উফ, কখন আসবে তুমি? আসবে না আজকে মোটেই? সেই দুপুর থেকে কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছি। সিঁড়িতে পায়ের শব্দ পেলে বুক কেঁপে ওঠে। ঘাড় ধরে এই বুঝি বের করতে আসে জন ৫০। কি করবে সে এখন? কি উপায়? মেজদাটাও যদি এসে পড়ত,
ঈশ্বর, মেজদাকে না হয় এনে দাও। অমল হোস্টেলে ফিরে দেখে প্রতুল বসে আছে, উস্কো খুস্কো চেহারা। সমস্ত শুনে সে হাসতে লাগল। কর্তা ভেবেছেন বউ বিহনে তুই বকে গেছিস, তাই চুপচাপ আছেন। ছেলের কেলেঙ্কারি নিয়ে তো ঢাক পেটানো যায় না। প্রতুল আহত কণ্ঠে বলে, এত বছর ধরে মানুষ করলেন, বাপের এই বিশ্বাস ছেলের উপর? বিয়ের সময় আর একটা ঘাড়ে চাপে, তখন থেকেই মানুষ চতুষ্পদ হয়ে যায় কিনা। হাসি থামিয়ে অতঃপর অমল গম্ভীর হল। অবস্থা ঘোরালো হয়ে উঠেছে ভাই, আর কাজ নেই, পাটনা থেকে ফিরে আসুক অলকা। প্রতুল বলে, ফিরতে তো হবেই, না ফিরে উপায় আছে কিছু? এর পরে আর আমার রাতে বেরোনো হবে না, দিনমানেও আটকে ফেলবে কিনা কে জানে। ফোঁস করে এক নিঃশ্বাস ফেলল। 1 সপ্তাহ থাকবো বলে এসেছিলাম, 2 দিনে সব শেষ। হোটেলের এই 2 দিনই অক্ষয় স্মৃতি হয়ে রইল। একটা বড় শিক্ষা হলো, বাপের ভাতের উপর থেকে যে বিয়ে করে সে হলো 1 নম্বর আহাম্মক। আবার তাগাদা দেয়, ওঠ তাহলে, বোনকে পৌঁছে দিয়ে আয় পাটনা থেকে, সেই 11টা থেকে আমি ধরা দিয়ে আছি। অমল ঘাড় নাড়ে, হুম, আসবো কিসে, ওদিক থেকে একটা ট্রেনও তো এই সময় নেই। ঊর্ধ্বমুখী হয়ে একটুখানি হিসাব করে বলল, সকালবেলার আগে কোনো উপায় নেই ভাই, ওই সময় দিল্লি এক্সপ্রেস এসে পৌঁছবে। প্রতুল বিরক্ত কণ্ঠে বলে, ধুত্তর, আবার ঘণ্টা 10-12 দেরি পড়ে গেল। হোস্টেলে তবে বলে কয়ে চল, ওইখানে রাতে থাকবি। বিষম ভীতু তোর বোন, এতক্ষণ কি করছে কে জানে। যত বাহাদুরি তার আমাদের কাছে। সৃষ্টিধর ম্যানেজারের অফিসে হামলা দিয়েছেন, রীতিমতো একটা দল সঙ্গে। যে আসবে তাকেই অমনি জায়গা দেবেন, খবর টবর নেবেন না, কি মতলবে আসছে বুঝে সমঝে দেখবেন না, টাকা গুনে দিলেই হয়ে গেল। এক একজনে এক এক রকম বলে, জবাব দিতে গেলে আরও খেপে যায়, এই মারে তো সেই মারে। বিপন্ন ম্যানেজার এমনি সময় প্রতুলকে দেখে অকুল সমুদ্রে যেন কুল পেলেন। আসুন, এই দিক হয়ে যাবেন মশাই, আপনার বাড়ি কোথায় শুনিয়ে দিন তো ভদ্রলোকদের। প্রতুল বলে, ভবানীপুর। আপনার স্ত্রী বলেছেন পাটনায়, আরও নানা রকম উল্টোপাল্টা কথা। আমি যে মারা যাচ্ছি মশাই সেই ঠেলায়। তার বাড়ি সেখানে, মানে বিয়ের আগ পর্যন্ত বরাবরই ছিল কিনা অভ্যাস বশে বলে ফেলেছে। সৃষ্টিধর বলেন, রোগী এনে তুলেছেন, কি রোগ সেটা ঠিক করে বলুন, ডাক্তারের প্রেসক্রিপশন দেখান, নইলে ছাড়াছাড়ি নেই। এমন রোগ যে বাড়িতে থেকে চিকিৎসা করতে দিল না। অমল পিছনে পড়ে গিয়েছিল, ভিড় ঠেলে তাড়াতাড়ি সামনে এসে বলে, রোগ আর নেই, বাড়িতেই ফিরে যাচ্ছে, 2 দিনেই বেশ ভালো রকম চিকিৎসা হয়ে গেছে। ম্যানেজার চমকে ওঠে, হপ্তার কথা বলে ঘর নেওয়া হলো যে? হপ্তার টাকা মিটিয়ে দিয়ে কাল সকালেই চলে যাচ্ছি আমরা। অসময়ে কোথায় যাই, রাতটুকু শুধু রেহাই করুন আপনারা। কথা পেয়ে সকলে নরম হলো। আর সত্যি যে অসুখ বিসুখ, বউটাকে যারা চোখে দেখেছে তাদের সেরকম মনে হয় না। সকালবেলা অলকা এসে শ্বশুরের পায়ে প্রণাম করল। চোখে দেখতে পেয়েই মন জুড়িয়ে যায়। নৃত্যলাল গাঢ় স্বরে বললেন, আয় মা, কদিন ছিলি নে, বাড়ি একেবারে অন্ধকার, তাসের আড্ডা তুলে দিয়েছি। অলকার নিজের কোট, হোটেলের সেই ডাঙার মাছের অবস্থা নেই। কালকের কান্নার পর ঝিকিমিকি হাসি এখন। হেসে মুখ চোখ নামিয়ে বলে, আমারও কি ভালো লাগছিল, তাই দেখে বাবা বললেন, কাজ নেই, তোর নিজের বাড়ি চলে যা। মা দুঃখ করতে লাগলো, এতকাল খাইয়ে পরিয়ে 2 মাসের মধ্যে মেয়ে পর হয়ে গেল। মেজদা ফিরে আসছিল, তারই সঙ্গে পাঠিয়ে দিলেন দিল্লি এক্সপ্রেসে। দিল্লি এক্সপ্রেসে? ও বেয়াই, মা জননী এসে গেছে এই যে। আপনি বললেন যাইনি মোটে পাটনায়, আপনারা তো একই ট্রেনে আসছেন। সবিস্ময়ে অলকা বলে, বাবা এখানে? হ্যাঁ, কালকে টেলিগ্রাম করেছিলাম তোকে নিয়ে চলে আসবার জন্য, ব্যস্ত হয়ে উনি একাই চলে এসেছেন। কই অমল গেল কোথায়? অমল গতিক বুঝে চোখের পলকে সরে পড়েছে, আর প্রতুল এ সমস্ত কিছুই জানে না।
বাইরের ঘরে মহাসত্ত্বে সে পাঠাভ্যাস করছে। শক্ত এক্সামিনের পড়া, বাজে ব্যাপারে মন দিলে চলে কি? লিসেন চ্যানেলে আজকে শুনলেন মনোজ বসুর লেখা একটুকু বাসা।